শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে দেখেই তোমরা বুঝতে পারছো আজকে শুরু হবে আমাদের অ্যালকাইন। ওকে, আরেকটা বিষয়, তোমরা কিন্তু ভাই নিয়মিত ক্লাসগুলো দেখছো না। যেমন তোমরা একটা প্রবলেম আমি দেখলাম, তোমরা গ্রুপে পোস্ট দিয়েছো, তোমাদের অনেক বন্ধুরা কিন্তু নিচে লিখে দিয়েছে আবার যে ভাইয়ার ক্লাসটা ভালো করে দেখো, বুঝতে পারবা। অর্থাৎ ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে কিন্তু। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো আমাকে রাখতে বলেছো, যেন আমি রাখছি। এর অর্থ এই না যে তুমি যুগ যুগ ধরে দেখবা না ওগুলো। আর সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো আর হয় না, সেইটা হচ্ছে যখন ক্লাস চলবে ভাইয়া তোমাদের, তখন ক্লাসগুলো করে নেওয়া। কারণ যখন ক্লাস চলবে তখন যদি ক্লাসগুলো করে নাও, আসলে প্রেশারে সব কাজ হয়ে যায়। আমি বরাবর একটা কথা বলি, বেশি বোঝা কিন্তু ভালো না। যারা বেশি বোঝো তাদের ক্ষতিটা কিন্তু বেশি হয়, কিছু কিছু ক্ষেত্রে কম বুঝতে হয়। আসলে বলে না যে বেশি বোঝা মানুষের নোংরা ভরে 3 জায়গায়, আর ওই কম বোঝা মানুষের নোংরা ভরে 1 জায়গায়। তো বেশি বোঝা পাই যাবে না, সবচেয়ে ভালো হয় যখন ক্লাসগুলো চলে তখন ক্লাসগুলো করে নিতে হবে। অবশ্যই এতদিন তোমাদের বলে এসেছি, এখন আমি সেটা আর করবো না। এখন থেকে অবশ্যই আমি 2-1 ঘন্টার পর ক্লাসগুলো ডিলিট করে দিব। কারণ এখন তোমাদের যদি কারো কিছু করানো হয় ভাই, কোনো কিছু করা নেই, বৃহত্তর স্বার্থে এটা আমাকে করতে হবে। কারণ আমি দেখলাম তো পোস্টে, তোমরা নিজেরা দেখো ভাই, তোমাদের গ্রুপে তোমরা অনেকে পোস্ট দিয়েছো যারা ক্লাস না দেখার কারণে প্রবলেমগুলো হচ্ছে। প্রবলেম তো হতেই পারে, বুঝতে নাও পারতে পারো, কিন্তু তোমার ফাঁকিবাজির জন্য যদি এটা হয় তাহলে ভাই প্রবলেম। ওকে, তোমরা অনেকেই মোটামুটি ক্লাসে চলে এসছো, তাহলে আমরা এখন শুরু করব। ওকে, ক্লাস শুরু করতে পারি। তো অ্যালকাইনের ক্লাস করতে তোমাদের একটু ইজি লাগবে অ্যালকিনের চেয়ে, এই জন্য যে অ্যালকিন এবং অ্যালকাইন এদেরকে কিন্তু বলা হয় ভাইয়া অসম্পৃক্ত যৌগ। ওকে, অ্যালকিনের বিক্রিয়াগুলো যেরকম অ্যালকাইনের বিক্রিয়াগুলো সেম। ওকে, এই জন্য অ্যালকাইনে তোমাদের কাছে ইজি লাগবে। ওকে, সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, মোটামুটি 130 জন স্টুডেন্ট কেবল ক্লাসে উপস্থিত, অথচ তোমাদের এই গ্রুপে কিন্তু প্রায় সদস্য, যদিও আমার এখানে সেকেন্ডারি স্টুডেন্ট 1300, হয়তো সবাই এখনো গ্রুপে অ্যাড হতে পারোনি, অনেকে গ্রামে গেছো। তো এই কারণে প্রায় 1200 স্টুডেন্ট আছে গ্রুপে, অথচ ক্লাস করছে এখন পর্যন্ত দেখো প্রায় 150 স্টুডেন্ট। তার মানে কি বাকিদের ক্লাস তো দরকার নাই, কারণ বাকিদের কি তোমাদের মনে হয় সবার নেট প্রবলেম? কখনো এটা হতে পারে না। ওকে, এই কারণে ভাই কিছু করার নেই, আজ থেকে আমি ক্লাসগুলো রিয়েলি বলছি তোমাদেরকে ডিলিট করে দেবো। ওকে, অলরেডি তোমাদের ক্লাস শেষ করে আমি অ্যাডমিশনের যে ক্লাসটা নিলাম ওটা ডিলিট করব। ওকে, শুরু করছি ভাই তাহলে আমরা অ্যালকাইন। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই জানো অ্যালকাইন কাকে বলি আমরা। অ্যালকাইন হচ্ছে সাধারণত কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, তাই না? আর কার্বনের বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। ওকে, অ্যালকাইন। এবং এর সাধারণ সংকেত কিভাবে বলো তো? CnH2n-2, তাই না? সাধারণত অ্যালকাইনের সাধারণ সংকেত এইটা। যেমন তুমি যদি অ্যাসিটিলিন বা ইথাইন লিখতে চাও, তাহলে কার্বনের কয় হাত? 2 হাত, তাই না? সরি, 2টা, এন এর মান হচ্ছে 2। তাহলে হাইড্রোজেন কত হবে বলতো? 2 × 2 = 4, থেকে 2 বাদ দিলে 2। এই হলো আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। আর অ্যালকাইনের কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে কি সংকরণ বিদ্যমান? কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে sp সংকরণ বিদ্যমান, তাই না? কেন sp সংকরণ বিদ্যমান সেটা তো আমরা রাসায়নিক বন্ধনের যে ফার্স্ট পেপার যে 3য় অধ্যায় রাসায়নিক বন্ধন অংশ আছে সেখানে আমরা দেখেছি, তাই না? এই হলো আমাদের অ্যালকাইন। তো আমরা শুরু করছি। প্রথমেই দেখবো আমরা অ্যালকাইনের প্রস্তুতি। বুঝতেই পারছো তোমরা, আমরা যে কোনো যৌগের শুরুতে কিন্তু আগে প্রস্তুতি দেখি, তাই না? তো প্রথমে আমরা দেখবো অ্যালকাইনের প্রস্তুতি। প্রস্তুতিটা আমরা দেখব। তো দেখো ভাই, অ্যালকাইনের প্রস্তুতির বেশ কিছু বিক্রিয়া আছে, তোমরা আস্তে আস্তে তো সবই দেখবা। একটা হচ্ছে আমরা জেম ডাইহ্যালাইড এবং ভিস ডাইহ্যালাইড নামে 2 টাইপের যৌগ আছে ভাই, বুঝছো? অর্থাৎ এই যে দেখো ভাই, CH3, এই যে CH ধরো 2, সরি CH, সরি CH। তাহলে এই যে একটা ধরো ব্রোমিন দিলাম, একটা ব্রোমিন দিলাম, এই টাইপের যৌগগুলোকে বলি আমরা জেম ডাইহ্যালাইড। কি বলি আমরা? জেম। অর্থাৎ একই কার্বনে যদি একই রকম 2টা হ্যালোজেন যুক্ত থাকে ওটাকে আমরা জেম ডাইহ্যালাইড বলে থাকি। মনে রাখার উপায় হলো জেম সেম। দেখো, জেম সেম,
একই কার্বনে দুটো হ্যালোজেন থাকলে তাকে আমরা জেম ডাইহ্যালাইড বলে থাকি। এইটা হচ্ছে জেম ডাইহ্যালাইড। আর যদি আমাদের ভিন্ন কার্বনে থাকে, যেমন এরকম যদি হয় ভাই, এই যে CH2, দেখো CH2, এখানে একটা হ্যালোজেন আর এখানে একটা হ্যালোজেন, তাহলে এটাকে বলি ভাই আমরা, এটা জেমিনাল, এটা ভিসিনাল আর কি, জেমিনাল ভিসিনাল, সংক্ষেপে জেম বলি, সংক্ষেপে বলি আমরা ভিস। ভিস ভিন্ন, কথার সঙ্গে মিল আছে, দেখো ভিস ভিন্ন, দুটা ভিন্ন কার্বনে হ্যালোজেন থাকলে তাকে আমরা বলি ভিস ডাইহ্যালাইড। আর একই কার্বনে দুটা হ্যালোজেন থাকলে তাকে বলি আমরা জেম। জেমিনালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেম, ভিসিনালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিস। এগুলো থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি, তবে সেই প্রস্তুতির বিক্রিয়া আজকে আমরা করব না। তোমাদের কনসেপ্ট বুকে কিন্তু এই বিক্রিয়া দেওয়া আছে, আমরা করব না এই কারণে, যখন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা করব তখন যখন এগুলো আমরা করে নিব না ভাই, তখন তোমাদের কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। এই কারণে এটা আমরা স্কিপ করছি। শুধু বলে দিলাম জেম আর ভিস জিনিসটা কি, যে কোনো যৌগের একই কার্বনে যদি দুটো একই হ্যালোজেন যুক্ত থাকে, ভিন্ন হলে কিন্তু হবে না হ্যালোজেন, একই হ্যালোজেন হতে হবে, তাহলে জেম ডাইহ্যালাইড। আর দুটা ভিন্ন কার্বনে যদি একই হ্যালোজেন যুক্ত থাকে তাকে ভিস ডাইহ্যালাইড বলা হয়। যদি ভিন্ন ভিন্ন হতো, এটা ব্রোমিন আর ক্লোরিন, তাহলে এটা জেম ভিস এগুলা বলতে পারতাম না। এতটুকু কথা তোমরা আমার বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাইয়া? আচ্ছা, একটু আমাকে বলো যে জেম এবং ভিস জিনিসটা কি, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া? যে জেমটা হচ্ছে একই কার্বনে কোনো যৌগের যদি দুটো একই হ্যালোজেন যুক্ত থাকে সেটাকে জেমিনাল বলি আমরা, সংক্ষেপে জেম। আর যদি দুটো ভিন্ন কার্বনে একই হ্যালোজেন যুক্ত থাকে ভিসিনাল, সংক্ষেপে ভিস বলি আমরা। মনে রাখার উপায় হচ্ছে ভিস ভিন্ন, মানে ভিন্ন কার্বনে, জেম সেম একই কার্বনে। ক্লিয়ার ভাইয়া তোমরা? ওকে, তোমরা লিখেছো, বুঝেছি। তো আজকে আমরা যে অ্যালকাইনের প্রস্তুতিটা দেখব ভাইয়া, আজকে আমরা যে অ্যালকাইনের প্রস্তুতি দেখব সেটা হচ্ছে অ্যাসিটিলিন প্রস্তুতি দেখব আমরা। অ্যাসিটিলিন এইটাই সবচেয়ে পরীক্ষায় দেয়, সবচেয়ে বেশি কাজে লাগে অ্যাসিটিলিন প্রস্তুতি। তোমাদের মনে আছে কিনা বলো তো, আমরা যখন ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় ক্লাস করেছিলাম, ওই যে ধাতব নাইট্রাইট এবং ধাতব কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ থেকে অ্যাসিটিলিন তৈরি করেছিলাম, মনে আছে কি তোমাদের? ধাতব নাইট্রাইট থেকে তৈরি করেছিলাম অ্যামোনিয়া, আর ধাতব কার্বাইড থেকে তৈরি করেছিলাম অ্যাসিটিলিন। মনে আছে কি? কার কার মনে আছে একটু বলো আমাকে কমেন্টে। জি ভাইয়া, ইয়েস ইয়েস বললে আমি বুঝতে পারবো মনে আছে, আর নো বললে বুঝতে পারবো মনে নাই। ধাতব নাইট্রাইট এবং ধাতব কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দুটো মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমাদের ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়ে। এবং তোমরা যারা বিগত সালে প্রশ্ন ঘাটাঘাটি করো, তোমরা দেখবা কতবার পরীক্ষায় এখান থেকে কোশ্চিন এসছে ধাতব নাইট্রাইট এবং ধাতব কার্বাইড থেকে। আচ্ছা, মেজাবিন সরকার ইয়েস, ফারহানা পারভিন ইয়েস, প্রান্ত মন্ডল ইয়েস, নাফিজা নাওয়ার নাফি ইয়েস, থ্যাংক ইউ। তোমাদের ম্যাক্সিমামদেরই কি নাম? কি নাম? এই তোমরা এতদিনও জয়েন করো নাই। ও তুমি তো তোমারই হাতে, এখন হবে না, পরে। ওকে, তাহলে আমাদের বিক্রিয়াটা মনে আছে তোমাদের। তো আমি আবার বিক্রিয়া দেখাচ্ছি, কার্বাইডটা দেখাচ্ছি। অবশ্যই 1A এবং 2A গ্রুপের কার্বাইড, 3A কিন্তু না। কি কি বললাম? 1A এবং 2A গ্রুপের কার্বাইড। এবং তোমরা এখানে ফার্স্ট ইয়ার যারা পড়েছ, খাতাটা বের করে দেবে, লিখে দিছিলাম যে হাজারি স্যারের বইয়ে কিন্তু এখান থেকে MCQ আছে। আজকে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। সেটা হলো 1A গ্রুপের কার্বাইড, মনে করো সোডিয়াম কার্বাইড। সংকেতটা কি হবে দেখো তো ভাই একটু, জাস্ট এটা ফার্স্ট পেপারে তৃতীয়টা বিক্রিয়া লিখছি আমি এখানে, সোডিয়াম কার্বাইড। এই হলো, তোমরা হয়তো বলবা এটা সংকেত এরকম কেন, এটার গঠনটা দেখলেই তোমরা বুঝতে পারবা এরকম কেন। এই যে এইটা হলো সোডিয়াম কার্বাইড, ঠিক আছে? এই সোডিয়াম কার্বাইডের যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, সোডিয়াম কার্বাইডের যদি ভাই আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এই দুটা সোডিয়াম চলে যাবে। এটা এই জন্য 2 মোল লাগে, তাই না? 2টা হাইড্রোজেন চলে আসবে এখানে। নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের বিক্রিয়া, কারণ ফার্স্ট পেপারে কিন্তু পরীক্ষায় অনেকবার এই কার্বাইড এবং নাইট্রাইডের আর্দ্র বিশ্লেষণ ভাই দিয়েছে। তাহলে অ্যাসিটিলিন আর এই দুটা সোডিয়াম, দুটা ওয়েসের সাথে যুক্ত হয়ে কি করবে? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই হয়ে গেল আমাদের অ্যাসিডিন প্রস্তুতি, সোডিয়াম কার্বাইড। একইভাবে আমরা তৈরি করতে পারি ক্যালসিয়াম কার্বাইড থেকে।
তাহলে নিশ্চয়ই সংকেতটা এরকম হবে, কারণ ক্যালসিয়ামের যোজনী 2, এই যে এখানে যেমন দুটো আলাদা লাগলো কারণ সোডিয়ামের যোজনী 1, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? এই যে ক্যালসিয়াম কার্বাইড, একে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে একই ঘটনা 2 মোল লাগবে, দুটো হাইড্রোজেন 2 কার্বনে যুক্ত হয়ে যাবে। শোনো, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট ভাই, বুঝছো, এটা যেমন বুঝতে হয় তেমন কিন্তু মনে রাখতে হয়, তেমন জানতে হয়। এটা আমি আবারও বলছি, তোমাদের অ্যাডমিশনদের বা পরীক্ষার্থীদের যে ক্লাসটা শেষ হয়ে গেল ওদের ব্যাসেও কিন্তু ভাই আমি একই কথা বললাম যে ফিজিক্স ম্যাথের মতো কিন্তু না ভাই, অনেক কিছু জানা না থাকলে তুমি পারবা না। খেয়াল করে দেখো আমাদের কেমিস্ট্রি রিয়াকশনগুলো কেমন হয়, নিম্ন তাপমাত্রা একরকম বিক্রিয়া হয়, কক্ষ তাপমাত্রা একরকম বিক্রিয়া হয়, আবার উচ্চ তাপমাত্রা আরেক রকম বিক্রিয়া হয়। তো এই উৎপাদগুলো যদি তোমার জানা না থাকে তুমি কিন্তু ভাই পারবা না, যতই ভালো কেমিস্ট্রি বোঝো না কেন। তো মনে রাখতে হবে, জানতেও হবে কিন্তু বিষয়গুলো। তো যাক, তাহলে এই যে ক্যালসিয়াম আর দুটো হাইড্রক্সিল মিলে কি তৈরি করবে ভাইয়া বলো তো? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তার মানে এভাবে আমরা এই যে 1 এবং 2 গ্রুপের কার্বাইডকে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাসিটিলিন তৈরি হবে। 3 গ্রুপের হবে নাকি বলো দেখি, কারণ 3 গ্রুপের যোজনী তো 3, কিন্তু কার্বনে তো হাতি ফাঁকা আছে 2টা, এই জন্য অ্যালুমিনিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে কিন্তু এভাবে অ্যাসিটিলিন তৈরি হবে না। এই এমসিকিউটা তোমাদের হাজারি স্যারের বইয়ে আছে, একটু দেখো তোমাদের কনসেপ্ট বুকে যেখানে হাজারি স্যারের বইটা দেওয়া আছে ওখানে আছে, একটু দেখো ভাইয়া। তোমাদের মূল বইয়ের যে এমসিকিউ দেওয়া আছে না বইয়ে, সেখানে দেখো হাজারি স্যারের বই। তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে পেয়েছি, এটা বহুপদ এমসিকিউর মধ্যে দেওয়া আছে 293 নাম্বার পেজের 30 নাম্বার এমসিকিউটা দেখো ভাই একটু। 293 পেজের 30, 293 নাম্বার পেজের 30 নাম্বার, একটু দেখো তোমরা। 293 নাম্বার পেজের, বলো পরে ক্লাস নিচ্ছে তো, বলেন 45 মিনিট পর। হ্যাঁ, 293 পেজের 30, তোমরা নিশ্চয় চলে এসছো। দেখো 293 নাম্বার পেজের 30 নাম্বার, নিম্নলিখিত ধাতব কার্বাইড থেকে আর্দ্র বিশ্লেষণ, নিম্নলিখিত ধাতব কার্বাইড থেকে আর্দ্র বিশ্লেষণে ইথাইন প্রস্তুত করা যায়, তাই না? প্রশ্নটা কি দিয়েছে দেখো ভাই একটু তোমরা, হাজারি স্যারের বইয়ে যে কিছু ধাতব কার্বাইড দিয়েছে, বহুপদী কোশ্চেন এটা। একটা দিয়েছে আমাদের এখানে সোডিয়াম কার্বাইড, আরেকটা কি দিয়েছে ভাই বলো তো একটু, আরেকটা দিয়েছে ক্যালসিয়াম কার্বাইড, আর আরেকটা অপশন দিয়েছে আমাদের অ্যালুমিনিয়াম কার্বাইড। আমি একটু উল্টাপাল্টা করে অপশনগুলো লিখলাম, তোমাদের বইয়ে যেভাবে আছে আর কি। যে প্রশ্নে কি বলেছে যে নিচের কোনটি সঠিক, ওখান থেকে দাও তো, হ্যাঁ এখান থেকে দাও, শুধু কথা বলো কোনটি সঠিক। তাহলে কোনটা অ্যান্সার হবে ভাই বলো তো? অবশ্যই অ্যান্সার হবে 1 এবং 2, ঠিক আছে? এই দুটো অ্যান্সার। একটু তোমরা হোল্ড করো তো ভাই। হ্যাঁ বাবা বলো কি হয়েছে? তুমি জানো না দুটো বলতে, তোমার ক্লাস বলো না কয়টা বলতে ক্লাস, দুটো বলতে ক্লাস বলে আসলাম দেবা এইতে। হ্যাঁ বল কি দরকার? এখন ক্লাসে কেমন হেল্প করবা কে আসলে? এইটুকু সমস্যা তোমার বলা যায় তো, তোমার ক্লাস দিতে অনলাইনে এখন তো করতে পারবে না কিছু।
আচ্ছা প্লিজ সরি ভাই, তাহলে দেখো একটু, তাহলে ক্লিয়ার এটা যে এভাবে আমরা 1 এবং 2 গ্রুপে যে কার্বাইড আছে তাদের আর্দ্র বিশ্লেষণে আমরা অ্যাসিটিলিনটা তৈরি করতে পারি। ওকে, ওকে, তাহলে আমরা এখন শুরু করব অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া এখন আমরা শুরু করব। ওকে, তো শোনো, অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু অ্যালকিনের মতোই। অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়াগুলো একদম অ্যালকিনের মতো, কারণ অ্যালকিনও কার্বন কার্বন পাই বন্ড, অ্যালকাইনও কার্বন কার্বন পাই বন্ড আছে। তাহলে অ্যালকিন কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় ভাই বলতো? জুট বিক্রিয়া দিয়েছিল, জারণ বিক্রিয়া আর হলো পলিমাকরণ বিক্রিয়া। অ্যালকাইনও দেয় 3 ধরনের বিক্রিয়া, জুট বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমাকরণ বিক্রিয়া, তার সাথে আরেক প্রকার বিক্রিয়া যুক্ত হবে, সেটা হচ্ছে অম্লধর্মিতা। অ্যালকাইন 3 ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়, একটা হলো জুট বিক্রিয়া, 2 নাম্বার হলো আমাদের জারণ বিক্রিয়া, 3 নাম্বার হলো পলিমাকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, 4 নাম্বারটা হচ্ছে অম্লধর্মিতা। ওকে, অ্যালকাইন 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়, জুট বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া আর হচ্ছে অম্লধর্মিতা। তবে অম্লধর্মিতা কিন্তু সব ধরনের অ্যালকাইন ভাই দেয় না, শুধুমাত্র অ্যালকাইন 1 দেয়। আমার কথা বুঝতে পেরেছো? অম্লধর্মিতা কিন্তু সব ধরনের রাসায়নিক বিক্রিয়া, সব ধরনের অ্যালকাইন দেয় না, শুধুমাত্র অ্যালকাইন 1ই অম্লধর্মিতা প্রকাশ করে। কেন শুধুমাত্র অম্লধর্মিতা অ্যালকাইন 1 প্রকাশ করে সেটা আমরা একটু পরে দেখতেছি, মানে আস্তে আস্তে বিক্রিয়া যখন যাবো তখন দেখবো। তাহলে মনে থাকবে আমাদের অ্যালকাইন এই 4 ধরনের বিক্রিয়া দেয়, তার মধ্যে পলিমারকরণ বিক্রিয়া এখন আমরা করবো না ভাইয়া, গত ক্লাসও বলেছে এটা আমাদের পলিমারকরণের একটা আলাদা অংশ আছে, সেখানে করব। অম্লধর্মিতা করব, জারণ করব, জুট বিক্রিয়া করব। প্রথমেই শুরু করছি আমরা জুট বিক্রিয়া। ওকে, অ্যালকাইনের জুট বিক্রিয়া শুরু করছি আমরা। প্রথমে চলে আসি আমরা হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেনেশন যেটাকে বলি আমরা। হাইড্রোজেনেশন মানেই তো আমরা বুঝি ভাই হাইড্রোজেন সংযোজন। ধরো এই যে ইথাইন, এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। আমরা, তোমরা তো জানো এটা যে কোন এই যে এর সাথে হাইড্রোজেন যুক্ত করব আমরা, এখানে প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করে ফেলতে পারি নিকেল। নিকেল যদি ব্যবহার করি আমরা, তাহলে এর সাথে আমাদের 200 ডিগ্রি বা 150 থেকে 200 আর কি, 150 থেকে 200-র মধ্যে তাপমাত্রা লাগবে। আর প্লাটিনাম বা প্যালাডিয়াম, এই প্লাটিনাম বা প্যালাডিয়াম যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কক্ষ তাপমাত্রাতে এই বিক্রিয়াটা হবে। যেহেতু এগুলো এক্সপেন্সিভ, এই জন্য সাধারণত তোমরা দেখবা যে কোনো অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে কিন্তু প্রভাবক হিসাবে এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, নিকেল। 150 থেকে 200-র মতো তাপমাত্রা, তার আমরা এখানে নিকেল দিলাম, তাপমাত্রা দিলাম 150 থেকে 200-র মধ্যে, যে কোনো দিলেই হবে। এই যে দুটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে হয়ে এই যে ভাই ইথিন তৈরি করলো। বিক্রিয়া এখানে কখনোই থেমে যাবে না, মাথায় রাখবা এটা। অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে যখন অ্যালকিন তৈরি হবে, বিক্রিয়াটা এখানে থেমে যাবে না। এই জন্য এই যে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এরা কিন্তু ভাই খুব শক্তিশালী প্রভাবক। কি কথাটা বুঝতে পেরেছো? এরা হলো খুবই শক্তিশালী প্রভাবক। এরা আবার কি করবে ভাই জানো? এই ইথিনটাকে আবার যুক্ত করবে, ওই একই জিনিস করে ইথেন তৈরি করে ফেলবে, CH3 CH3। কথাটা ক্লিয়ার ভাই? যে আমরা যদি অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করি নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা প্লাটিনাম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে, তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে প্রথমে কি তৈরি হবে? অ্যালকিন। অ্যালকিনে গিয়ে বিক্রিয়া কখনোই থামবে না, এখানে আবার হাইড্রোজেন যুক্ত হবে হয়ে অ্যালকেন তৈরি করবে। কারণটা হলো এরা হলো খুব শক্তিশালী প্রভাবক। এখন তোমরা হয়তো বলে থাকবে আমাকে, তাহলে কি ভাই আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো, আমি দেখাচ্ছি সেটা। তার আগে একটু বলে দিই এমসিকিউ এর ক্ষেত্রে, ধরো ইথাইন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, নিকেল 150,
অপশনে ইথিনও দেওয়া আছে, ইথেনও দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু ইথেন পূরণ করবা। কিন্তু আমি অনেক জায়গাতে আবার পরীক্ষায় দেখেছি, অনেক জায়গাতে অপশনে দেখেছি ভাই এইটা অপশনে নাই, তখন তোমাকে বাধ্য এটাই পূরণ করতে হবে। আসলে এটাতে কিন্তু বিক্রিয়া কোনো থামে না, বিক্রিয়ার এই পর্যন্ত চলে যায়। তাহলে আমাদের এখানে এমন একটা প্রভাবক ব্যবহার করতে হবে যার প্রভাবন মাত্রা খুব কম। আমার কথা বুঝতে পেরেছো? যে আমি এখানে হাইড্রোজেন, যদি আমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই, যদি আমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই ভাই, তাহলে এখানে এমন একটা প্রভাবক ব্যবহার করতে হবে যে যার প্রভাবন ক্ষমতা অনেক কম, এই জায়গাতেই যেন বিক্রিয়াটা থেমে যায়। সেক্ষেত্রে ভাই আমরা ব্যবহার করে থাকি প্যালাডিয়াম, কারণ এটা একটা শক্তিশালী প্রভাবক, ঠিক আছে, কিন্তু এর সাথে যোগ করা হয় বেরিয়াম সালফেট। অর্থাৎ বেরিয়াম সালফেট হলো একটা প্রভাবক বিষ। তোমরা জানো যে যেসব রাসায়নিক পদার্থ, এগুলো কিন্তু আমাদের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় ছিল, প্রভাবক, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, যে সকল রাসায়নিক পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। অর্থাৎ এক্ষেত্রে আবার বলবো ভাই এখানে প্যালাডিয়াম না দিলে কি নিকেল দিলে হতো না? না, কারণ তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা প্রভাবকের কিন্তু প্রভাবক সহায়ক বা প্রভাবক বিষ এগুলো কিন্তু নির্দিষ্ট। তো প্যালাডিয়ামের প্রভাবক বিষটা কি ভাই বলতো? বেরিয়াম সালফেট। এই প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটকে বলা হয় লিন্ডলার বিকারক। লিন্ডলার বিকারক। প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটকে বলা হয় লিন্ডলার বিকারক। প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটকে বলা হয় লিন্ডলার বিকারক। কি ক্লিয়ার ভাই তোমরা? অবশ্য রোজেনমন নামে একটা বিক্রিয়া আছে, রোজেনমন বিজারণ বিক্রিয়া বলি আমরা, সেখানেও এই প্রভাবকটা ব্যবহার করা হয়, তো তাই এটার নাম অনেকেই বলে রোজেনমন বিকারক। তবে এটার অরিজিনাল নাম হচ্ছে লিন্ডলার বিকারক। অনেক সময় এমসিকিউ দেয় নিচের কোনটি লিন্ডলার বিকারক? প্যালাডিয়াম তো বেরিয়াম সালফেট। তাহলে ক্লিয়ার ভাই এটা, যে আমরা যদি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই, অর্থাৎ বিক্রিয়াটা যদি এই জায়গায় থামিয়ে দিতে চাই, তাহলে কিন্তু ভাই এখানে আর নিকেল বা শুধু প্লাটিনাম বা শুধু প্যালাডিয়াম এগুলো ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করব কি ভাই বলতো? এই যে প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেটটা এক্ষেত্রে এই প্যালাডিয়ামের প্রভাবক বিষ রূপে ক্রিয়া করে, ফলে বিক্রিয়াটাকে সামনে যেতে দেয় না, এই জায়গাতে গিয়ে বিক্রিয়াটা থেমে যায়। তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা ভাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, অথবা তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে একটু জানাও তোমরা। বন্ধ হয়ে গেছে কেন? ওকে, ওকে, ওহো সরি থ্যাংক ইউ, আমি আসলে লেট লিখেছি, প্যালাডিয়াম বারবার পিবি লিখছি না, সরি, এটা থ্যাংক ইউ, পিডি হবে, থ্যাংক ইউ। প্যালাডিয়াম যুক্ত, থ্যাংক ইউ, আমি আসলে বারবার বলছি প্যালাডিয়াম কিন্তু লিখে ফেলছি লেট, সরি। প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট, থ্যাংক ইউ তোমাদের। ওকে, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। আরেকবার বলেন ভাইয়া, আরেকবার কি বলবো ভাইয়া? এখানে তো খুব একই কথা। আচ্ছা, হাসিব রহমান বলছে আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, আর অফিস আর একবার, জান্নাতুন ঋতু, টেম্পারেচার লাগবে না ভাইয়া, প্যালাডিয়াম আর প্লাটিনাম যে বললাম কক্ষ তাপমাত্রাতে হবে, নিকেলে তাপমাত্রা লাগে 200 ডিগ্রি। ওকে, তাই আমি আরেকবার বলছি, দেখো সেইটা হলো যদি আমাদের কোন একটা বিক্রিয়ায় ইথাইন থেকে ইথেন তৈরি করতে বলে, বা তোমাদের কোন একটা বিক্রিয়া পূর্ণ করতে দিল, নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 150 বা 180, সবই 150 থেকে 200 তাপমাত্রা হলেই হয়, বা প্যালাডিয়াম বা প্লাটিনাম এগুলো যদি ব্যবহার করে, তাহলে আমাদের ইথেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এরা শক্তিশালী প্রভাবক ভাই, বুঝছো? বিক্রিয়াটা একদম ইথেনে গিয়ে থামায় না, কারণ আরেকটা পাই বন্ড আছে, তো এখানেও হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, হয়ে ইথেন তৈরি করে। কিন্তু যদি আমার কখনো ইথাইন থেকে মানে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার প্রয়োজন পড়ে, তখন আমরা এটা ব্যবহার না করে এই প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেটটা ব্যবহার করব, তখন বিক্রিয়াটা এই জায়গায় থেমে যাবে। অর্থাৎ অ্যালকাইন থেকে যখন আমি অ্যালকিন তৈরি করব, এইটা প্রভাবক হিসেবে ব্যবহার না করে এইটা ব্যবহার করব, প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। তোমরা যারা বুঝতে পেরেছিলে না বললা, তারা কি বুঝতে পারলা ভাই এখন? ওকে, একটু জানো তো ভাই বুঝতে পেরেছো কিনা, যারা এই যে আরেকবার বললো ভাই তারা বুঝতে পেরেছো কিনা, যে যদি আমাদের
আমি যদি নিকেল ব্যবহার করি, প্লাটিনাম ব্যবহার করি, প্যালাডিয়াম ব্যবহার করি, তাহলে এই পর্যন্ত বিক্রিয়া চলে যাবে অ্যালকেন পর্যন্ত। আর যদি আমি প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট ব্যবহার করে থাকি, তাহলে বিক্রিয়াটা এই জায়গায় থেমে যাবে, এরপর সামনে আর বিক্রিয়াটা আসলে যাবে না। কি ক্লিয়ার কিনা তোমরা? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো তোমরা, আমি আবারও বলছি যে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যালকাইনের সাথে কোনো সংযোজন বিক্রিয়ার প্রভাবক বিষ ব্যবহার না করব, ততক্ষণ এই জায়গায় বিক্রিয়া তোমার কিন্তু থামাইতে পারবে না, বিক্রিয়া শেষ পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা একটা বিক্রিয়া পূর্ণ করো তো ভাই, তারপর আমি বোর্ডে যখন লিখবো আমার সাথে মিলাই নিবা। CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা HI যুক্ত করলাম। তো তোমরা একটু পূর্ণ করো তো ভাই, বিক্রিয়াটা পূর্ণ করো। আমি 2-1 মিনিট ওয়েট করছি, তোমরা বিক্রিয়াটা পূর্ণ করো খাতায়, তারপর মিলাই দেখো আমার সাথে মিলে কিনা। ও লিনলার বিকারকটার নাম কি বললাম? রোজেনমন্ড। রোজেনমন্ড বিকারক, রোজেনমন্ড। এটা রোজেনমন্ড নামে একটা বিক্রিয়া যখন আসবে, বুঝছো, তখন আবার বলবো আমি। ওই বিক্রিয়াতেও এই বিকারকটা ব্যবহার করা হয়, এই জন্য রোজেনমান্ড, অসুবিধা নাই। রোজেনমান্ড, রোজেনমন্ড, ইংরেজি শব্দগুলো বাংলায় যেভাবে লেখো কোনো অসুবিধা নাই। ও একজন লিখছো ভাইয়া অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন হয় না। সরাসরি অ্যালকেন হয় বলতে আসলে এটা বোঝানো হয়, বুঝছো? এই যে দেখো CH ট্রিপল বন্ড CH, আসলে অ্যালকেন তো কোন সরাসরি না, অ্যালকিন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে অ্যালকেন হয়ে যায়। তুমি এমনি লিখার সময় এভাবে লিখতে পারো, অসুবিধা নাই। এই যে তুমি এভাবে লিখতে পারো, নিকেল ধরো 150 থেকে 200 ডিগ্রির মতো তাপমাত্রা দিলাম, এই যে 2 মোল হাইড্রোজেন দিয়ে এটা তুমি ইথেন লিখতে পারো, এই যে লিখতে পারো, কোনো অসুবিধা নেই ভাই। কিন্তু অ্যালকাইনের সঙ্গে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করি, প্রথমে অ্যালকিন তৈরি হয়, সঙ্গে সঙ্গে অ্যালকিনটা ভেঙে আবার অ্যালকেন তৈরি হয়ে যায়। কিন্তু তুমি যদি এক ধাপে বিক্রিয়া লিখতে চাও, এইভাবে বিক্রিয়া লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সারিয়া জান নীলা বলছে করেছি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, করেছো না? এখন দেখি আমরা, এখন তাহলে বিক্রিয়াটা দেখি ভাই। ওকে, তাহলে পাই বন্ড ভেঙে যাবে, তার 2 কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এই যে চেক অনেক, কারণ এটা তো ভাই প্রতিসম, এটা কিন্তু প্রতিসম অসম্পৃক্ত যৌগ। দেখো পাই বন্ধন যুক্ত উভয় কার্বনে কিন্তু হাইড্রোজেন সমান আছে, সুতরাং এটা প্রতিসম অসম্পৃক্ত যৌগ। তাহলে হাইড্রোজেন যুক্ত করলে একটা দিলেই হলো CH ডাবল বন্ড CHI। এই যে প্রথম ধাপে আগে এইটা তৈরি হবে, ওইটা আবার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে ডাবল বন্ড। কারণ তোমরা জানো যে ট্রিপল বন্ডের চেয়েও কিন্তু ডাবল বন্ডটা কি ভাই বলো তো বেশি সক্রিয়। কেন এগুলা বিক্রিয়াতে আমরা পরে বলবো। তোমরা নামকরণ করার সময় দেখেছো না ভাই, সক্রিয়তার ক্রমে কাকে বেশি সক্রিয় দেখেছো? ডাবল বন্ডটা তো বেশি সক্রিয়। এই ডাবল বন্ডটা আবার যুক্ত হবে HI এর সঙ্গে। এইবার কিন্তু মার্কোনিভের সূত্র প্রযোজ্য, কারণ দেখো দ্বিবন্ধনযুক্ত যে দুটো মানে পাই বন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে, হাইড্রোজেন কিন্তু কম বেশি আছে, একটাতে হাইড্রোজেন দুটো, একটাতে একটা। তাহলে কি হবে ভাই বলো তো? এখানে যাবে CH3, একটা পাই বন্ড ভেঙে CHI2, এই যে এইচটা এখানে চলে আসলো, CH3 CHI2। ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে? এটা ক্লিয়ার কি ভাই? তাহলে উৎপাদ হবে এইটা। তোমরা অনেকে হয়তো বা ভুল করে H দিয়েছে এটাতে, I দিয়েছে এটাতে, মানে এইটা তৈরি করেছে অনেকে হয়তো বা। এই যে CH2 এই যে এটাতে I দিয়েছে পরের ধাপে আর কি, এখানে দিয়েছে H, এই যে CH2 এটাও কিন্তু অপশনে দেওয়া থাকবে, খেয়াল রাখবে এটা। তোমরা আমাকে বলো বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা? এইটা কিন্তু উৎপাদ হবে। প্রথম ধাপে আমার সূত্র লাগলো না, কারণ এটা প্রতিসম ছিল,
কিন্তু পরের ধাপে সূত্র লাগলো, কারণ এটা অপ্রতিসম। এবার অবশ্যই তেলে মাথায় তেল দিতে হবে। তাহলে এইটা হলো আমার সঠিক উৎপাদ, এইটা হলো সঠিক উৎপাদ CH3 CHI2। ক্লিয়ার ভাই? ওকে, তোমার লিখছো ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ইয়ে ঠিক আছে, থ্যাংক ইউ আসিফ ইকবাল, কিপ আমার এটা থ্যাংক ইউ। আসিফ অলওয়েজ প্রভাবক লাগেই না, এখানে প্রভাবক লাগে না, মানে একটা দ্রাবক ব্যবহার করে থাকে আর কি, নিষ্ক্রিয় দ্রাবক CClO4, এখানে প্রভাবকের কোনো কাজ নাই, না প্রভাবক লাগবে না, এখানে কোনো প্রভাবক লাগে না ভাই। ওটা নিকেলটা হচ্ছে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে প্রভাবক। ওকে ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা করলাম। এইবার আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা করব, খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় দেখবা তোমরা এই বিক্রিয়াটা দিয়েছে। সেইটা হলো, তোমাদের কি মনে আছে, যে কোনো অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে গেলে, খুব দ্রুত তোমরা কমেন্টে জানিয়ে দাও, অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে গেলে অ্যালকিনের সাথে কার বিক্রিয়া করাতে হয়? অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে গেলে অ্যালকিনের সঙ্গে কিসের বিক্রিয়া করাতে হবে? তোমরা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও যে অ্যালকিনের সাথে মানে অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে গেলে অ্যালকিনের সাথে কার বিক্রিয়া করাতে হবে? আচ্ছা, আসাদুল ইসলাম লিখেছে O3, গুড। আসাদুল ইসলাম, কংগ্রাচুলেশন, সঠিক উত্তর দিয়েছো তুমি, যে ওজনের বিক্রিয়া করাতে হবে। থ্যাংক ইউ। আমরা এর আগের ক্লাসে দেখেছি, অ্যালকিন থেকে যদি আমাদের কার্বনিল যৌগ তৈরি করতে বলা হয় তাহলে ওজনের সাথে বিক্রিয়া করাতে হবে অ্যালকিনের। তো এখন যদি অ্যালকাইন থেকে যদি আমার কার্বনিল যৌগ তৈরি করতে বলে তাহলে কি করতে হবে? অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে গেলে ওজনের সাথে বিক্রিয়া করাতে হবে অ্যালকিনের। আর অ্যালকাইন থেকে যদি কার্বনিল যৌগ তৈরি করতে বলে তাহলে কি করতে হবে? মাথায় রাখবা ভাই, যে কোনো অ্যালকাইনের সঙ্গে আমরা যদি পানি যুক্ত করি, যে কোনো অ্যালকাইনের সাথে আমরা পানি যুক্ত করি, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। মনে রাখতে হবে এটা 2% মার্কিউরিক সালফেট, এগুলো মনে রাখতে হবে। কিন্তু ভাই আমি আবারও বলছি, কেমিস্ট্রি যেমন বুঝতে হয় তেমন জানতে হয় এবং মনে রাখতে হয়। 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালকেনের সাথে আমরা পানি যুক্ত করি তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন অর্থাৎ কার্বনিল যৌগ উৎপন্ন হবে। কি মনে থাকবে যে কোনো অ্যালকাইনের সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, কার উপস্থিতিতে? 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমাদের কার্বনিল যৌগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়ে যাবে। বলো তোমরা আমাকে ক্লিয়ার কিনা এটা? মানে এটা মনে রাখতে হবে, ক্লিয়ারের চেয়ে বড় কথা হচ্ছে এইটা মনে রাখতে হবে। তাহলে অ্যালকাইনের সঙ্গে পানি যদি আমরা যুক্ত করি, ওই প্রভাবক 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমার অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে। ওকে, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় যখন আমরা ভাই কার্বনিল যৌগ তৈরি করেছিলাম, খেয়াল করে একটু দেখো তোমরা, বলেছিলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে, ঠিক না? যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হচ্ছিল। তো দ্বিবন্ধনযুক্ত দুটা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে দুটাই অ্যালডিহাইড হবে। যদি একটাতে হাইড্রোজেন থাকে একটাতে হাইড্রোজেন না থাকে তাহলে কি হবে? একটা অ্যালডিহাইড একটা কিটোন হবে। দুটাতে যদি হাইড্রোজেন না থাকে তাহলে দুটাই কিটোন হবে। দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড আর হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে। খুব সহজ কথা এটা। এখন কথা হচ্ছে অ্যালকাইনের সাথে যখন আমরা পানি সংযোজন করি কখন অ্যালডিহাইড উৎপন্ন হয় আর কখন কিটোন উৎপন্ন হয়। কি ঠিক আছে? যে অ্যালকাইনের সাথে যখন আমরা পানি যুক্ত করব কখন অ্যালডিহাইড কখন কিটোন। মনে রাখবা, খুব সহজ এটা। কেন সেটা আমরা বিক্রিয়া করলে তোমরা বুঝতে পারবা যে কখন অ্যালডিহাইড কখন কিটোন হচ্ছে। আগে জেনে রাখো, শুধুমাত্র
শুধুমাত্র ইথাইন হতে অ্যালডিহাইড উৎপন্ন হয়। শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, আর বাকি যত অ্যালকাইড আছে, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, যত অ্যালকাইন পাবা সবগুলা থেকে কিটোন উৎপন্ন হবে। তাহলে মাথায় থাকে যেন শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, আর বাকি সব অ্যালকাইন থেকে কিটোন উৎপন্ন হয়। কেন শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয় এখন তো আমরা বিক্রিয়া করব, তুমি নিজেই বুঝতে পারবা কেন হয়। কি কথাটা ক্লিয়ার ভাই? শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, বাকি সব অ্যালকাইন থেকে কিটোন উৎপন্ন হবে। তবে বাকি সব অ্যালকাইন থেকেও অ্যালডিহাইড হতে পারে। কখন জানো? যখন তোমার বিক্রিয়াটা ভুল হবে তখন। অর্থাৎ মাথায় রাখবা শুধু ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। প্রোপাইন থেকে যদি কখনো অ্যালডিহাইড উৎপন্ন হয় বুঝে নিবা তোমার বিক্রিয়া কোথাও ভুল হয়েছে। বিউটাইন থেকে যদি তোমার অ্যালডিহাইড উৎপন্ন হয় বুঝবা বিক্রিয়া কোথাও ভুল হয়েছে, কারণ শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, বাকি সব অ্যালকাইন থেকে কিটোন উৎপন্ন হবে। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা যে কোনো অ্যালকাইন থেকে যদি আমরা কার্বনিল যৌগ তৈরি করতে পারি, যে কোনো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আব্দুল হামিদ, মৃত্তিকায় দাদি বুঝেছ? ও খুব ভালো বোঝার চেষ্টা করে ভাই, ও তো কেবল ক্লাস 3-তে পড়ে, ও চেষ্টা করে তারপরে ক্লাসগুলো বোঝা। জানো এই যে আমি এখানে 11টা থেকে ক্লাস নিচ্ছি টানা, ও কিন্তু টানা 11টা থেকে এখানে বসে থাকে, এই যে ও ভিডিওগুলো করে তারপর বসে থাকে, দেখে কোনো প্রবলেম হলে খেয়াল করে আর কি। তো দেখো ভাই যে ইথাইন থেকে ইথাইনের সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি তাহলে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে। কার উপস্থিতিতে? 2% মার্কুরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং এক্ষেত্রে কি দেখলাম? শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, আর বাকি সব অ্যালকাইন থেকে কিটোন উৎপন্ন হবে। তো আমরা এখন দেখতে চাই যে কেমনে বিক্রিয়াটা হয়, কেন শুধু ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, বাকিগুলা থেকে কখন কিটোন হচ্ছে। আর আমি বললাম বাকি বিক্রিয়াগুলো থেকে যদি কখনো যৌগ থেকে যদি কখনো দেখো অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে তাহলে বুঝবা বিক্রিয়াটা ভুল হয়ে গেছে। এখন আমরা এগুলো করব। ওকে, শুরু করছি। ওকে, বিক্রিয়াটা কি করে হয় একটু লক্ষ্য করো তোমরা। এই যে ইথাইনটাই দিয়ে শুরু করি আমরা, ইথাইন, ঠিক আছে ভাই? এর সাথে আমরা পানি যুক্ত করলাম, পানি যুক্ত করলাম কার উপস্থিতিতে? এই যে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, এইবার কথা হচ্ছে তো বিক্রিয়াটা দুই ধাপে হয় ভাই, বুঝছো? প্রথমে এই পাই বন্ডটা ভেঙে একটা কার্বন এইচ আর একটা কার্বন ওএইচ যুক্ত হয়, সিএইচ, একটা পাই বন্ড, তাহলে কি একটাতে এইচ একটাতে ওএইচ, এই যে CH2 যুক্ত হয়ে গেল, আর একটাতে যুক্ত হবে ভাই ওএইচ। কি ঠিক আছে? তোমরা কি ভাই জানো এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক? এই যে এই মূলকটার নাম কিন্তু ভিনাইল মূলক। তোমরা মনে রাখতে পারো, তোমাদের কনসেপ্ট বুকে ওটা লেখা আছে, এইটার নাম হচ্ছে ভিনাইল মূলক। সম্ভবত তোমাদের কনসেপ্ট বুকে ভাই এটা লেখা আছে, দেখো, লেখা আছে 191 নাম্বার পেজের একদম শেষে দেখো লিখে দেওয়া আছে এইটা হলো ভিনাইল মূলক। আর আরেকটা লিখছি আমি CH2 ডাবল বন্ড CH, আর একটা হচ্ছে CH2। এই দুটো মূলক আমাদের প্রায় কাজে লাগে। এইটা হচ্ছে অ্যালাইল মূলক, এইটা হলো ভিনাইল মূলক, এইটা হলো অ্যালাইল মূলক। এটা হলো অ্যালাইল, এইটা হচ্ছে ভিনাইল। এই দুটো মূলকের নাম একটু তোমরা ভাই মনে রাখো। ওকে, এটা ভিনাইল মূলক, এইটা হলো অ্যালাইল মূলক। ওকে, তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে, বললাম এটা।
তাহলে অ্যালকাইনের সাথে আমরা 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিত 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পানি যুক্ত করছি, প্রথম ধাপে আগে কি হয় ভাই জানো, একটা কার্বন এইচ মানে একটা পাই বন্ড ভেঙে যায়, ভেঙে এক কার্বন এইচ আরেক কার্বন ওএইচ যুক্ত হয়। এইটা তো স্বাভাবিক, বুঝতেই পারছো, আনস্টেবল, এই অবস্থায় যৌগটা থাকে না। তোমাদের কি মনে আছে আমরা যেদিন বিক্রিয়ার প্রকারভেদ আলোচনা করেছিলাম সেদিন কি বলেছিলাম, জৈব বিক্রিয়া হচ্ছে 4 প্রকার, তাই না? সাধারণত যুত বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর হচ্ছে পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। এই যে এরা আবার পুনর্বিন্যস্ত হয় ভাই, এখান থেকে এরা পুনর্বিন্যাস, এরা পুনর্বিন্যস্ত হয়। পুনর্বিন্যস্তটা হয় কি করে দেখো ভাই একটু, এই যে দেখো ঘটনাটা, অক্সিজেনের তো তোমরা জানো ভাই। ও আচ্ছা, আমি পুনর্বিন্যাসটা দেখাচ্ছি, আশা করি প্রথম তোমরা এই পুনর্বিন্যাস দেখাটা বুঝতে পারবা না, খুব ভালো, কোনো মন খারাপের কারণ নাই, আমি টেকনিক বলবো, খুব সহজেই হয়ে যাবে, বুঝছো? খেয়াল করো ভাই, এই যে অক্সিজেনের মুক্ত যে ইলেকট্রন আছে, বুঝছো, এখানে তো অক্সিজেন কত বেশি আছে, এখানে ইলেকট্রন চাপ কিছুটা পড়ার কারণে এই কার্বন কি করে ভাই জানো, এই ইলেকট্রনটা টেনে নেয় এর দিকে। তাহলে এই কার্বনের ইলেকট্রন যখন এখানে চলে আসে, পুনর্বিন্যাস মানে কি, নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়া, বাহির থেকে কোনো সংযোজন বিযোজন বা প্রতিস্থাপন হবে না। এই ইলেকট্রন যখন এই কার্বনে চলে যায়, আলটিমেটলি এই কার্বন ইলেকট্রন ঘাটতি হয়, তখন এই যে মুক্ত ইলেকট্রনটা এখানে চলে যায় ভাই, গেলে এই অক্সিজেনে কি হবে, ইলেকট্রন ঘাটতি হবে স্বাভাবিক, তখন হাইড্রোজেন কি করে, এই ইলেকট্রনটা এখানে দিয়ে এ তখন বের হয়ে এই কার্বনের কাছে চলে যায়। একটু জটিল না, বেশ টানা ইসরা, একবার বলতে আরেকবার বলবো, না বুঝতে পারলে সমস্যা নেই, টেকনিক বলবো আমি। এই ইলেকট্রনটা যখন এই কার্বনটা টেনে নেয়, আলটিমেটলি এই কার্বন ইলেকট্রন ঘাটতি পড়ে, এই অক্সিজেনের ইলেকট্রন যখন এখানে গিয়ে বন্ড তৈরি করে, তখন অক্সিজেনের স্বাভাবিক ইলেকট্রন ঘাটতি পড়বে, হাইড্রোজেন তখন তার বন্ধন ইলেকট্রন এখানে দিয়ে এখান থেকে বের হয়ে এর কাছে চলে আসে। এই যে আসলে কি হবে, এখানে CH3 আর এই যে CHO, অর্থাৎ আমি যদি স্ট্রাকচার লিখতে চাই তাহলে যেরকম CH, এই যে এর সাথে ডাবল বন্ড হয়ে গেল, এই হলো অ্যালডিহাইড, এই যে হয়ে গেছে তোকে অ্যালডিহাইড। সহজ পদ্ধতিটা আগে শোনো তোমরা, এখন এসব টানা হিসরা করার কোনো দরকার নাই। তুমি যে কাজটা করবা, দ্বিবন্ধন, তুমি তো অ্যালকাইনের সঙ্গে যখন পানি যুক্ত করবা, এক কার্বনে এইচ যুক্ত করবা, আরেক কার্বনে ওএইচ যুক্ত করবা, তাই না? তুমি যে কার্বনে ওএইচ যুক্ত করবা, শুধু কি করবা জানো, ওই ওএইচ এর এইচটাকে অপর কার্বনে পাঠিয়ে দিবা। এই দেখো, এই এইচটা এই কার্বনে চলে এসেছে CH3, আর এখানে থাকলো কি CHO, এই যে CHO। মনে থাকবে, আপাতত তোমাদের এত টানা ইসরা করার দরকার নাই। তোমরা কি করবা, দ্বিবন্ধন যুক্ত যে কার্বন ওএইচটা যুক্ত হচ্ছে, জাস্ট ওএইচ এর হাইড্রোজেনটা অপর কার্বনে পাঠাই দিবা। আমরা আরেকটা বিক্রিয়া করছি, একটু খেয়াল করবা তোমরা। প্রোপাইন CH3 C ট্রিপল বন্ড CH, খেয়াল করো, আমরা পানি যুক্ত করলাম, কার উপস্থিতিতে, ওই যে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, তো মনে আছে, একটাতে এইচ একটাতে ওই যুক্ত করলাম, CH3, তাহলে এইচ দিলাম, এখানে একটা বন্ড ভেঙে গেল, ডাবল বন্ড হয়ে যাবে, CH, OHটা দিলাম এই কার্বনে। এবার এখানে কি করব আমরা, পুনর্বিন্যাস করতে কি শিখলাম টেকনিক তোমাদের, দ্বিবন্ধনযুক্ত যে কার্বন ওএইচ যুক্ত করবা, ওএইচ এর হাইড্রোজেন জাস্ট অপর কার্বনে পাঠিয়ে দিবা, আর কিছু লাগবে না। তাহলে কি হলো এখানে CH3, তাহলে এই হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে, তাহলে কি হলো CH2, আর এটা কি হবে CHO, বন্ড তো চলে যাবে, এই বন্ডটা থাকবে না, ডাবল বন্ড CHO। এই যে এভাবেই আমাদের পুনর্বিন্যাসটা করবা তোমরা, যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে ওএইচ থাকবে, জাস্ট ওএইচ এর হাইড্রোজেনটা অপর কার্বনে পাঠাই দিবা। আমার ধারণা তোমরা পুনর্বিন্যাসটা বুঝতে পারলা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর বাকি সব অ্যালকেন থেকে কিটোন উৎপন্ন হবে, কিন্তু এখানেও তো অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেছে। তোমরা আমাকে বলো ভুলটা কোন জায়গায় হয়েছে।
ভুল যেখানেই হোক ওটা বিষয় না, আগে বলো বিক্রিয়ার সিস্টেমটা বুঝতে পারলা কিনা, যে প্রথম ধাপে পাই বন্ধনযুক্ত ট্রিপল বন্ধনযুক্ত এক কার্বনে এই যুক্ত হবে, আরেক কার্বন ওই যুক্ত হবে, এবং দ্বিতীয় ধাপে গিয়ে পুনর্বিন্যাস করবা তোমরা কিভাবে, দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে ওএইচ থাকবে জাস্ট ওএইচ এর হাইড্রোজেনটা অপর কার্বনে পাঠিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। আমার প্রশ্ন হলো এখানে ভুলটা কোন জায়গায় হয়েছে, তোমরা একটু আমাকে দ্রুত বলো কোন জায়গায় ভুলটা হয়েছে, কারণ অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। তো আমি তো বলেছি শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, বাকি সব অ্যালকেন থেকে কিটোন উৎপন্ন হবে, কিন্তু এখানে তো অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেছে। বলো আমাকে কোথায় ভুল হয়েছে। নাফিজা ইসলাম হৃদা, মার্কোনিভ বিক্রিয়া হবে, মার্কোনিভ খাটবে না একজন লিখেছো, কিটোন হলো না, এটাই তো প্রশ্ন। অনেকে হতাশ হয়ে গেছো। মার্কোনিভ মার্কোনিভ গুড। এই যে বলেছি না ভাই তোমাকে যে কোনো অসম্পৃক্ত যৌগের সাথে, যে কোনো অসম্পৃক্ত যৌগের যখন জুট বিক্রিয়া করবা তোমরা, সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক না কেন, এই গুরুকে কিন্তু স্মরণ রাখতেই হবে। গুরুকে স্মরণ না রাখলেই উল্টাপাল্টা উৎপাদ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাতে আমরা ভুল করেছি। দেখো ভাইয়া, এখানে এইচটা দেওয়া উচিত ছিল এই কার্বনে, কারণ পাই বন্ধনযুক্ত এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেনটা যাবে, আর আমি এইচটা দিয়েছি এই জায়গায়, এই কারণে এইটা এখানে হবে না। এইচটা আমার এখানে না দিয়ে কোথায় দিতে হতো, এখানে দিতে হতো। দেখো ওখানে দিলে কিন্তু আর সমস্যা নাই, তাহলে আমার ঠিকই কিটোন উৎপন্ন হয়ে যাবে। দেখো একটু এইচটা এখানে দিব, ওএইচটা এখানে দিব, CH3 আমি ওএইচটা দিব এখানে, COH, একটা পাই বন্ড ভেঙে গেল, এইচ দিব এখানে। এই যে হয়ে গেল আমার জুট উৎপাদটা। এবার কি বলছি, পুনর্বিন্যাস। পুনর্বিন্যাসের টেকনিকটা কি বলেছি, দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে ওএইচ থাকবে তোমরা জাস্ট ওএইচটাকে কি করবা, এইচটাকে আর কি করবা, অপর কার্বনে পাঠাই দিবা। দিলে কি হচ্ছে দেখো তো, এখানে এটা হবে না, এই যে CH3, তাহলে এইচটা যদি এখন চলে যায় থাকলো কি CO, এই দেখো তো কি থাকলো, শুধু এখানে থাকলো CO, এই যে CO, আর এখানে চলে যাবে CH3, এইটা হয়ে গেল। অর্থাৎ এইটা হবে না, আমার এখানে উৎপন্ন হবে এইটা। বললাম তো যখনই অ্যালডিহাইড উৎপন্ন হবে তুমি কনফার্ম থাকবা যে তোমার বিক্রিয়া কোথাও না কোথাও ভুল হয়েছে, কারণ শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর বাকি যত অ্যালকাইন আছে ভাইয়া সবগুলা থেকে কিটোন উৎপন্ন হবে। এখানেও কিটোন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দুইটা বিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ দেখলাম, অ্যালকাইনের সাথে পানি সংযোজন, একটা হলো ইথাইনের সাথে, একটা হলো প্রোপাইনের সাথে। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও বিক্রিয়াটা বুঝতে পেরেছো কিনা, অথবা তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি এখন তোমাদের কমেন্টগুলো একটু দেখবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা দেখো ভাই, সিকিউ বলো MCQ বলো অনেক জায়গাতেই দেয় এটা। তাহলে সারাংশটা কি দাঁড়ালো, যে অ্যালকাইনের সাথে যদি আমরা 2% মার্কিউরিক সালফেট 20% সালফ্রিক অ্যাসিড উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যুক্ত করি, তাহলে কার্বনিল যৌগ উৎপন্ন হবে। এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর বাকি সব অ্যালকাইন থেকে উৎপন্ন হবে কিটোন। কি ঠিক আছে, শুধু ইথাইন থেকে অ্যালডিহাইড, বাকি সব অ্যালকেন থেকে কিটোন উৎপন্ন হবে। তবে অবশ্যই এই পানির সংযোজনটা কিন্তু ঠিক মতো করতে হবে। যদি কোনো জায়গায় ভুল করে ফেলো তাহলে অন্যগুলা থেকেও তোমার অ্যালডিহাইড হয়ে যেতে পারে। আচ্ছা, তালহা বিন কবি আরেকবার, কোনটা আরেকবার বলবো, পুরা বিক্রি আরেকবার, মানে অনেকক্ষণ ধরে কথা বললাম, তোমাকে বলতে কোন জায়গায় আরেকবার বলবো ভাই। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অসুবিধা নাই, কিন্তু আরেকবার বলতে হবে কোন জায়গায়, অনেক কথা বললাম তো, কোনটা আমি আরেকবার বলবো সবসময় মাথায় রাখবা। আরেকবার বলেন, এটা কিন্তু ভাই কোনো প্রশ্ন না। ধরো একটা টপিক দেখে যদি কেউ বলে আরেকবার, তাহলে সেটা আলাদা, যে জায়গায় বুঝবা না ওটা স্পেশালি বলতে, ওই জায়গায় কি হলো বা কেন হলো, কারণ এতগুলো কথা আরেকবার বলতে ভাই একই প্রবলেমে তোমার আবার হবে। দেখবা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখে একটু। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট লিখছো ক্লিয়ার, একটু দেখো ভাই। আমরা ধরো এখন বিক্রিয়া করলাম বিউটাইন, CH3 C ট্রিপল বন্ড CH3, এই যে বিউটাইন, এর সঙ্গে আমি পানি যুক্ত করলাম, ওই একই জিনিস, 2% মার্কিউরিক সালফেট 20% সালফ্রিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে আবার মার্কোনিভের সূত্র দরকার নাই, কারণ এটা প্রতিসম, এখানে হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন নাই, তাহলে যে কোনো একটাতে এইচ আর যে কোনো একটাতে ওএইচ দিলেই হয়ে গেল। এই যে CH3 ধরো আমি এখানে এইচ দিলাম, একটা পাই বন্ড ভেঙে গেল, আর এখানে দিলাম আমি ওএইচ,
CH3। এইবার এইটাকে আমরা পুনর্বিন্যাস করলাম। পুনর্বিন্যাস করলে কি হবে ভাই বলতো, পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন থাকবে, আমি খালি কি বলেছি, হাইড্রোজেনটা যে কার্বনে ওএইচ থাকবে, জাস্ট ওএইচ এর হাইড্রোজেনটাকে কি করবো ভাই বলতো, অপর কার্বনে পাঠাই দিবা। তাহলে কি হবে দেখো তো একটু, CH3, তাহলে চলে গেলে, তাহলে CH ছিল একটা এইচ আসলে কি হবে CH2, এই যে CH2, তারপর কি হলো ভাই বলতো এখানে CO, তারপর থাকলো কি এখানে CH3। এই যে হয়ে গেল আমাদের বিউটানন। এখন বলো তোমরা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা ক্লিয়ার কিনা? দুই ধাপে বিক্রিয়াটা হবে। প্রথমে কি হবে, একটাতে এইচ একটাতে ওএইচ, দেখবা মার্কোনিভের সূত্র প্রযোজ্য কিনা, হলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং পরের ধাপে গিয়ে কি করবো ভাই বলতো, পুনর্বিন্যাস করব। এবং পুনর্বিন্যাসটা কিভাবে করব আমরা, খুব সহজ। আমি বলেছি যে এইচ আর ওএইচ যুক্ত হলে তো একটা পাইবন ভেঙে যাবে, ভেঙে যে দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে ওএইচ থাকবে, ওএইচ এর হাইড্রোজেনকে শুধুমাত্র তোমরা অপর কার্বনে পাঠাই দিবা, তাহলেই হবে। আচ্ছা, মনিরা আক্তার সুমা লিখেছো, ভাই আপনি সব কিছু মনে রাখতে বলছেন, আমাকে বলেন একবার কোন জিনিস মনে না রাখলে কোনো জিনিসই দুনিয়াতে চলে না। তোমার নাম মনে না রাখলে তুমি নাম বলতে পারো, তোমার ঠিকানা মনে না রাখলে তুমি ঠিকানা বলতে পারবে না। তোমাকে সব কিছুই মনে রাখতে হবে, একটা রিয়াকশন নিয়ম, সেই নিয়মটাও মনে রাখতে হয়। সব কিছুর মূলই মনে রাখা, এটা মাথায় রাখবা। আমার কথা বুঝতে মনে রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা গুড, গুরুকে ভোলা যাবে না অবশ্যই ভাই, মার্কোনিভের সূত্র মনে রাখতে হবে। আচ্ছা মনিরা আক্তার, তুমি কি ফাজলামি করছো ভাই? সায়েন্স পড়তে গেলে নাম এমনি ভুলে যাবো, এমনি তাহলে সায়েন্স পড়ার দরকার নাই তো। যে জিনিস পড়তে গিয়ে তুমি নাম ভুলে যাবা, সেই জিনিস তাহলে পড়ার দরকার নাই। ওকে, এখানে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া চলছে, ফাজলামি করা যাবে না। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার ভাই, জি ভাই পরিষ্কার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা করতে দেবে একটা বলছো তাই না? আচ্ছা ঠিক আছে, একটা করো, তারপর আমি সলভ করছি। থ্যাংক ইউ। একটা তোমরা করতে চেয়েছো নিজেরা, তাহলে একটা বিক্রিয়া আমি করতে দিচ্ছি, তোমরা সলভ করো। ওকে, শোনো আমি তোমাদের বারবার বলছি ভাই, বুঝছো যে অনলাইন ক্লাসগুলো কিন্তু তুমি ধরো ক্লাস করছো, ক্লাস করতে খামাখা আজে বাজে কমেন্ট করতেছো, তাহলে তোমার কনসেন্ট্রেশন তো ওদিকে চলে যাচ্ছে, ফলে ক্লাস বোঝাটা তোমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তখন এটা মূল ক্লাস হলে ব্যাপারটা হবে আলাদা, ফলে এখানে যখন গুরুত্বপূর্ণ কোনো জিনিস চলবে তখন তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে জিজ্ঞেস করবা। ওকে, তাহলে দেখো তোমরা যেহেতু এটা করতে এসেছো, খুব ভালো প্রস্তাব, তাহলে এইটা একটু পূর্ণ করতো ভাইয়া তোমরা, তারপর আমি করব, তোমরা মিলাই নিবা আমার সঙ্গে। সি ট্রিপল বন্ড CH, আমি তোমাদের এই যে বিউটাইন 1 দিলাম, পানি সংযোজন, ওই যে প্রভাবক তো ওইটাই, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমরা এই বিক্রিয়াটা একটু পূর্ণ করতো ভাই, প্রথমে পানি যুক্ত হবে, তারপর পুনর্বিন্যাস করলে তোমরা মূল উৎপাদটা পেয়ে যাবা। একটু করে ফেলো তো ভাই। ও আচ্ছা, একজন জিজ্ঞেস করছে তাই না ভাই পুনর্বিন্যাস কেন হয়? কারণ ভাই যে ট্রিপল বোনের চেয়ে ডাবল বোনটা তো আসলে বেশি সক্রিয়, ডাবল বোন অবস্থায় তো সেটা থাকবে না, তখন সেখানে কি হয়, তখন আবার ওই যে যৌগগুলো নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হয়ে মূল উৎপাদটা তৈরি করে ফেলে। কি ঠিক আছে? কারণ ট্রিপল বোন হচ্ছে ডাবল বোন বেশি সক্রিয়, এই কারণে। আচ্ছা হয়ে গেছে না, ডান। আচ্ছা দেখি তাহলে একটু তোমরা কে কি তৈরি করলা। ওকে, তাহলে প্রথমে কি হবে একটু বলো। এখানে আমাদের মার্কোনিভের সূত্র প্রযোজ্য না প্রযোজ্য নয়? অবশ্যই প্রযোজ্য, কারণ আমার এই অসম্পৃক্ত যৌগটা হলো কি অপ্রতিসম। এই যে একটাতে হাইড্রোজেন একটাতে হাইড্রোজেন নাই, এটাও আমার কি ভাই বলতে অপ্রতিসম, একটা এইচ একটা ওএইচ, তাহলে দুটাই যেহেতু অপ্রতিসম, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমার কি ভাই বলতো মার্কোনিভের সূত্র প্রযোজ্য। তাহলে CH3 CH2, তাহলে আমার এইচটা দিব এখানে আর ওএইচটা দিব এখানে, তাহলে COH ডাবল বন্ড CH2,
কারণ ডাবল বন্ড অবস্থায় সেটা কখনোই থাকবে না, আনস্টেবল। যদি আমরা সেটা আলাদা, যেমন অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিনের ক্ষেত্রে কোনো প্রভাবক বিষ ব্যবহার করেছিলাম, এই জন্য বিক্রিয়াটা সামনে যেতে দেয় না। বাট এখানে এই জায়গায় বিক্রিয়া থাকবে না, এরা তখন কি হয়, নিজের মধ্যে বিন্যস্ত হয়, হয়ে এটা তো এক প্রকার বিক্রিয়া আর কি, পুনর্বিন্যস্ত হয়। পুনর্বিন্যাস হয় কি হবে ভাই বলে শিখাইছি তোমাদের পুনর্বিন্যাস সিস্টেমটা, অত বড়টা মনে না রাখলেও চলবে। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে ওএইচ থাকবে, ওএইচ এর হাইড্রোজেনটাকে শুধু তোমরা অপর কার্বনে পাঠাই দিবা। তাহলে কি হলো, CH3 CH2, এটা CO, আর বোন তো থাকবে না স্বাভাবিক, এই এইচটা কি ওখানে হয়ে গেল CH3, এই যে বিউটানন 2। তোমরা কি খেয়াল করেছো, শুধুমাত্র ইথাইন থেকে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল, আর বাকি সবগুলা থেকে কি উৎপন্ন হচ্ছে ভাই বলতো, কিটোন উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া করলাম আমরা। সবাই বুঝতে পেরেছো কিনা বলতো ভাই, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? ধরো তোমরা বিক্রিয়াটা খুব ভালো বুঝলা, খুব ভালো বুঝেছো, তোমার পরীক্ষায় দেওয়া হলো ইথাইন থেকে কিভাবে ইথানল তৈরি করবা, তোমার খেয়াল নাই যে বিক্রিয়াটা পানির সাথে করাতে হবে। তো তুমি যতই ভালো বিক্রিয়া বোঝো না কেন, তুমি কি বিক্রিয়া করতে পারবা ভাই? তুমি তো জানোই না যে বিক্রিয়াটা পানির সাথে করাতে হবে। এই জন্য কার সাথে কোন বিক্রিয়া করাতে হবে এটা তোমাকে মনেই রাখতে হবে, মনে রাখতেই হবে। সুতরাং মনে রাখ, যদি এখন মনে করে পড়াশোনা খারাপ লাগে, করি না, তাহলে যে কাজটা খারাপ লাগে সেই কাজটা তুমি করতে পারবা না ভাই, সেই কাজটা ভালো লাগাতেই হবে। আর মনের মধ্যে যদি ঢুকে যায় কোনো জিনিস, ওটা খারাপ লাগে, ওটা পারি না, ওটা হবে না, ওইটা কখনো তুমি পারবা না। ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যালকাইনের পানি সংযোজন করলাম, জাস্ট একটু শুরু করব আমরা, আজকে আমরা শেষ করব না গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা, যেহেতু অলরেডি প্রায় 1:30 বেজে গেছে। সেইটা হলো ওজোন সংযোজন, অ্যালকাইনের সাথে ওজোন সংযোজন। তো মাথায় রাখবা, আমরা অ্যালকিনের সাথে যখন ওজোন বিক্রিয়া করেছিলাম ভাই, অ্যালকিনের সাথে যখন ওজোন, আমরা এখন ওজোন সংযোজন করব, বা ওজোনালাইসিস যাকে বলি আমরা। আমরা এখন অ্যালকাইনের ওজোনালাইসিস বিক্রিয়াটা করব। তো অ্যালকিনের সাথে যখন আমরা ওজোন যুক্ত করেছিলাম, তখন কি তৈরি হয়েছিল ভাই বলো তো, 2 অণু কার্বনিল যৌগ। অ্যালকিনের সাথে যখন আমরা ওজোন যুক্ত করেছিলাম, তখন 2 অণু কার্বনিল যৌগ তৈরি হয়েছিল। আর অ্যালকাইনের সাথে যখন আমরা ওজোন যুক্ত করব, তখন আমাদের তৈরি হবে ডাইকার্বনিল যৌগ। কি কথা ক্লিয়ার? অ্যালকিনের সাথে যখন ওজোন যুক্ত করব, তখন তৈরি হবে 2 অণু কার্বনিল, আর অ্যালকাইনের সাথে যখন ওজোন যুক্ত করব, তখন তৈরি হবে ডাইকার্বনিল। ডাইকার্বনিল। তো মাথায় রাখবা, ডাইকার্বনিল আর 2 অণু কার্বনিল কথাটা কিন্তু এক না ভাই। 2 অণু কার্বনিল আর ডাইকার্বনিল কথাটা কিন্তু এক না। ডাইকার্বনিল মানে হলো একটাই যৌগ, সেখানে কার্বনিল মূলক আছে 2টা, আর 2 অণু কার্বনিল মানে 2টা আলাদা কার্বনিল যৌগ। কথা কি বুঝতে পেরেছো ভাই? যে ডাইকার্বনিল মানে 2টা আলাদা কার্বনিল যৌগ, সরি, ডাইকার্বনিল মানে একই কার্বনিল যৌগ, 2টা আলাদা, 2টা কার্বনিল মূলক থাকবে একই যৌগের মধ্যে। আর 2 অণু কার্বনিল মানে 2টা আলাদা কার্বনিল যৌগ। ক্লিয়ার? অ্যালকাইনের ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা ডাইকার্বনিল যৌগ তৈরি হবে। আমরা জাস্ট আজকে বিক্রিয়াটা শুরু করব, দেখো একটু। ওজোনালাইসিস বিক্রিয়া, ওকে। তাহলে দেখো একটু, আমরা যে কোনো একটা অ্যালকাইন নিয়ে নিই। ধরো অ্যালকিনের সময় যখন পেন্টিন 2 নিয়েছিলাম, তাহলে আমি এখানে নিচ্ছি পেন্টাইন 2। পেন্টাইন 2 এর সাথে ওজোন যুক্ত করব আমরা। এখানে নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করি, কার্বন টেট্রাক্লোরাইড নিতে পারো, ক্লোরোফর্ম নিতে পারো, কোনো সমস্যা নাই। এক একটা বই এক একটা দেওয়া আছে, সব ঠিক। কারণ কোনো একটা অসম্পৃক্ত যৌগের সাথে যদি সরাসরি আমরা ওজোন সংযোজন করি, তাহলে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটা রোধ করার জন্য আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো তোমাদের কি মনে আছে ভাইয়া, যে অ্যালকিনের সাথে যখন ওজোন যুক্ত করেছিলাম কি বলেছিলাম, যে কার্বন কার্বন যে ডাবল বোন আছে সেই জায়গাটা ফাঁকা রাখবা, আগে পিছিয়ে লিখে নিবা, তাই না? এখানেও একই কথা বলছি, ডাবল বন্ডটা ফাঁকা রাখবা। ও আচ্ছা, এখানে তো ট্রিপল বন্ড।
ডাবল বন্ডটা ফাঁকা রাখবা, যেহেতু ট্রিপল বন্ড ফলে একটা বন্ড থেকেই যাবে, মানে এরকম বিষয়টা দেখো। এই যে CH3, এই যে CH2, এই যে C, এই যে আমরা কি করেছিলাম, যদি এই জায়গায় ডাবল বন্ড থাকতো ফাঁকা রাখতাম, তাই না? কিন্তু ট্রিপল বন্ড যেহেতু, তাহলে আরেকটা বন্ড দিয়ে রাখবো আমরা, মানে ডাবল বন্ড ফাঁকা রাখতে বলছি, ট্রিপল বন্ড না। যেহেতু ট্রিপল বন্ড একটা বন্ধন বেশি আছে, সেটা দিয়ে নিলাম। এবার 3টে অক্সিজেন আমরা কিভাবে যুক্ত করেছিলাম, এইভাবে যুক্ত করেছিলাম। যখন আমরা এখানে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করেছিলাম, যখন এই বিক্রিয়াটা অ্যালকাইনের সময় জিঙ্কের উপস্থিতিতে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করেছিলাম, তখন এটা একটা যোগ হয়েছিল, এখানে একটা আলাদা যোগ হয়েছিল, বাট এখানে কিন্তু ভাই ভাঙবে না। কারণটা হলো এখানে ভাঙবে না এই জন্য, এই জায়গাটা ফাঁকা ছিল কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে, বাট অ্যালকাইনের ক্ষেত্রে বন্ড আছে, তাই কি হবে, জাস্ট এই অক্সিজেনটা জিঙ্কের সাথে বের হয়ে চলে যাবে জিঙ্ক অক্সাইড রূপে, জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড রূপে বের হয়ে চলে যাবে। আর এই যে জাস্ট এই বন্ডটা ভেঙে, এই যে দেখো CH3 CH2, এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে এই যে CO, এই যে CO, এই যে এই বন্ড, তারপর কি CO, এই যে CH3, এই যে ডাইকার্বনিল হয়ে গেছে। দেখো, বলো তোমরা ক্লিয়ার কিনা? একদম অ্যালকিনের মতোই, জাস্ট অ্যালকিনে এটা ভেঙে গেছিল, ভেঙে দুটো আলাদা যোগ হয়েছিল, কারণ এই বন্ডটা অ্যালকিনের ক্ষেত্রে ছিল না, অ্যালকাইন এই বন্ড থাকার কারণে এই যে CH3 CH2 CO, এই যে CO CH3 আর অক্সিজেন আর জিঙ্ক মিলে জিঙ্ক অক্সাইড হয়ে গেল। তোমরা বুঝতে পারলা কিনা বিক্রিয়া, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, একটু কমেন্টে জানাও ভাইয়া তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা। আচ্ছা, নাফিজা নাওয়া লিখছো ক্লিয়ার, মেজাবিন সরকার ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ফারহানা পারভিন ক্লিয়ার, সাবরিন আক্তার ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার ভাই। এখন কথা হচ্ছে কি জানো, অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারাও কিন্তু আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি, যেহেতু এখানে একটাই যোগ হচ্ছে, তো তাই আমরা আমাদের সুবিধার্থে কি করি ভাই জানো, তোমাদের পরীক্ষাগুলোতে এই কাজটা করে, সেটা হচ্ছে এই জিঙ্কটা এখানে দেয় না, তাহলে এই জিঙ্ক যদি এখানে না দেই, তোমাদের কি মনে আছে ভাইয়া, তাহলে কি তৈরি হবে, তাহলে এই জিঙ্ক অক্সাইডটা নিশ্চয়ই তৈরি হবে না। কি হবে, এই অক্সিজেনটা পানির সাথে যুক্ত হবে, এই অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে কি হবে, H2O2 তৈরি করে ফেলবে, কি ঠিক আছে? তাহলে H2O2 যদি তৈরি করে ফেলে, এই যে H2O2, তখন ওটা কি করে ভাই জানো, এই ডাইকার্বনিলটাকে জারিত করে ফেলে, করে কি কি যোগ হবে, 2 অণু অ্যাসিড হবে। কি হবে, 2 অণু অ্যাসিড। সেই 2 অণু অ্যাসিড কি কি, এই কার্বনিলের এই পর্যন্ত যত কার্বন থাকবে সেই কার্বনযুক্ত একটা অ্যাসিড, এই দিকে যত কার্বন থাকবে সেই কার্বনযুক্ত একটা অ্যাসিড। তাহলে অ্যাসিডটার নাম কি হচ্ছে একটু দেখো তো তোমরা, এদিকে কয় কার্বন আছে, 3 কার্বন, তাহলে সেটা হলো প্রোপানয়িক অ্যাসিড CH2COOH। আর এদিকে কয় কার্বন আছে ভাই বলো তো, 2 কার্বন, এইটা হলো ইথানোয়িক অ্যাসিড। এই যে আমি আবারও বলছি, জিঙ্ক ব্যবহার করলে বিক্রিয়াটা এই জায়গায় থেমে যায়, কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় করে কি ভাই জানো, জিঙ্ক দেয় না, না দিলে কি হবে, পার অক্সাইড তৈরি করবে, ওই পার অক্সাইড তখন কি করবে, এটাকে জারিত করে 2 অণু অ্যাসিড তৈরি করে ফেলবে। এই যে হয়ে গেল আমাদের 2 অণু অ্যাসিড। ওকে, খুবই সহজ। এই যে বিক্রিয়াটাকে ভালো করে দেখে নাও তোমরা, বুঝতে পারো নি এমন কেউ আসো কিনা ভাইয়া, একদম ইজি। যদি আমরা জিঙ্ক ব্যবহার করতাম বিক্রিয়া থেমে যেত, জিঙ্ক ব্যবহার না করার কারণে জারিত 2 অণু অ্যাসিড হবে। কেমন হবে 2 অণু অ্যাসিড, জাস্ট কার্বনিল মূলক পর্যন্ত এদিকে যত কার্বন থাকবে সেই কার্বনযুক্ত একটা অ্যাসিড, এইদিকে যত কার্বন থাকবে সেই কার্বনযুক্ত একটা অ্যাসিড। ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে এটা একটু। আচ্ছা আরেকবার বলবো ভাই, দেখো তোমাদের এই জায়গাতে বিক্রিয়া শেষ জিঙ্ক দিলে, যদি জিঙ্ক না দিই তাহলে কি হবে, এই অক্সিজেনটা পানির সাথে যুক্ত হইতে H2O2 তৈরি করবে, মানে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করবে, সে তখন এই ডাইকার্বনিলকে জারিত করে 2 অণু অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিড দুটা কেমন হবে তুমি এটা দেখলে বুঝতে পারবা, দেখো কেমন হবে, দেখো অ্যাসিড দুটা কেমন হবে, এটা দেখলে বুঝতে পারবা। ট্রিপল বন্ডের এদিকে কয় কার্বন আছে বলো, ট্রিপল বন্ডের এদিকে কয় কার্বন, 3 কার্বন, এই দেখো 3 কার্বন যুক্ত অ্যাসিড। এইদিকে কয় কার্বন বলো তো, 2 কার্বন, এই যে দেখো 2 কার্বন যুক্ত একটা অ্যাসিড। খুব সহজ, তুমি ইচ্ছা করলে মূল অ্যালকাইন দেখেও বলতে পারো যে কি কি অ্যাসিড তৈরি করবে এখানে। যদি জিঙ্ক দেই তাহলে বিক্রিয়া এখানে শেষ, জিঙ্ক না দিলে পার অক্সাইড তৈরি করবে, সে আবার ডাইকার্বনিলকে জারিত করে 2 অণু অ্যাসিড তৈরি করবে। 2 অণু অ্যাসিড কেমন হবে, এই যে ট্রিপল বন্ডের এদিকে যত কার্বন থাকবে তত কার্বন যুক্ত অ্যাসিড, এই যে দেখো
এইদিকে যত কার্বন থাকবে তত কার্বনযুক্ত একটা অ্যাসিড। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা ভাই এটা? ভাইয়া জৈব যৌগ এত সহজ? হ্যাঁ ভাইয়া, জৈব যৌগ অনেক সহজ আসলে। আচ্ছা পিওর আই ক্লিয়ার ভাইয়া। আচ্ছা অন্য এক্সাম্পল যাচ্ছি ভাইয়া, দাঁড়াও, জামালউদ্দিন লিখছে অন্য এক্সাম্পল দেন ভাই, যাচ্ছি আমরা। তাহলে ক্লিয়ার ভাই এটা? তবে শোনো একটু ব্যাপার, যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী খুব সহজেই বুঝতে পারবে। কিভাবে জানো? দেখো কোন যৌগ তৈরি হয়েছে দেখো তো ভাই, যারা একটু চালাক তারা কি করবে দেখো একটু। এই যে ট্রিপল বোন আছে না ভাই দুটা কার্বনের মধ্যে, দেখো ট্রিপল বোন যুক্ত দুটা কার্বনে খালি দুটা ও লাগাই দিবা, তাহলেই যৌগটা হয়ে গেল। এমসিকিউ কিন্তু কাজে লাগবে এটা তোমাদের। এই যে ট্রিপল বোন যুক্ত দুটা কার্বন ছিল, তাহলে কি করব? এই যে দেখো এখানে একটা ও লাগাই দিলাম আমরা, আর এখানে একটা ও লাগাই দিলাম। এই যে দেখো ট্রিপল বোন তুলে দিয়ে জাস্ট দুই কার্বন দুটো ও, এই যে দেখো এই যৌগটাই হয়ে গেছে। কিন্তু মানে এমসিকিউর ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারবা। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো। CH ট্রিপল বন্ড CH, আমি ইথাইন নিলাম, এর সাথে ওজন যুক্ত করব। ক্লোরোফর্ম নিতে পারি, কার্বন টেট্রাগোনাইড নিতে পারি, কোনো বিষয় না। কি বলেছি? এই যে ডাবল বন্ড থাকবে না, কিন্তু একটা বন্ড তো থাকবে CH, তাই না? অক্সিজেন তিনটা যুক্ত করে দিলাম। এবার আর্দ্র বিশ্লেষণ, আমি ধরো জিঙ্ক দিলাম না, এই যে আর্দ্র বিশ্লেষণ করলাম, তাহলে কি হবে? এই যে CHO CHO, মানে এই যে CHO CHO, আর পানি আর এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। এইটা তখন এটাকে করে দুই অণু অ্যাসিড তৈরি করবে। তাহলে এদিকে কয় কার্বন? এক কার্বন। এদিকে কয় কার্বন? এক কার্বন। তার মানে আমার 2 মোল মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে। 2 মোল মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। আর যদি আমি এখানে জিঙ্ক দিতাম তাহলে বিক্রিয়াটা এই জায়গাতে থেমে যেত। জানো এই যৌগটার তোমরা নাম বলতে পারো ইথেন ডায়াল বলতে পারো। এই যৌগটার নাম তোমরা ইথেন ডায়াল বলতে পারো। তবে ইথেন ডায়াল বলে সে তার চেয়ে বেশি পরিচিত কিন্তু গ্লাইঅক্সাল বলে। তার চেয়ে বেশি পরিচিত গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল বলেই মানুষ এটাকে বেশি চেনে। কি ক্লিয়ার ভাই তোমরা? আরো দেখো কত সহজ সহজ, মানে এমনি এখন করতে পারবা। দেখো আগে তোমরা বলো বুঝতে পেরেছো কিনা ভাই বিক্রিয়াটা? আচ্ছা আটকে যায়নি তো ভাই, চলছে তো? আচ্ছা আচ্ছা, না অলওয়েজ কিটোন হবে না। হ্যাঁ অলওয়েজ যেখানে অ্যালডিহাইড হয়েছে তো ভাই, অলওয়েজ কিটোন হবে কেন? যেখানে অ্যালডিহাইড হয়েছে সেটা ডিপেন্ড করবে অ্যালকাইনের গঠনের উপর। ওকে, তাহলে সবাই ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বললাম গ্লাইঅক্সাল ভাই, বুঝছো? এটা ইথান ডায়াল বলে মানুষ যতটা না চিনে তার চেয়ে বেশি চিনে কিন্তু ভাই গ্লাইঅক্সাল বলে। ওকে, আমরা এখন দেখো খুব সহজে বিক্রিয়াগুলো করে ফেলতে পারি। আমরা চাইলে আরো একটা উদাহরণ দেখছি, দেখো। এই ধরো প্রোপাইন নিলাম আমরা, CH3 C ট্রিপল বন্ড CH, ওজন। যারা বুদ্ধিমান সহজেই বুঝতে পারছো, এর সঙ্গে একটা ও লাগাবা, এর সঙ্গে একটা ও লাগাবা, মানে CH3 CO তারপর CHO। আর একটু ভেঙে করো, ওজোনাইট হবে প্রথমে CH3 C, এখানে একটা বন্ড থাকবে শুধু, এই যে CH। এই যে এবার তুমি ধরো জিঙ্ক দিলা, তাপ দিলা, পানি দিলা, তাহলে কি হবে? CH3 এই যে CO, CH3 CO। আর এখানে কি হলো ভাই বলতো? CHO CHO। আর জিঙ্ক আর অক্সিজেন মিলবে জিঙ্ক অক্সাইড। আর জিঙ্ক যদি দিতে তুমি না চাও, জিঙ্কটা তুমি দিলা না, কি হবে ভাই? এই যে অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেন পারঅক্সাইড। এইটা জারিত করে 2 অণু অ্যাসিড হবে। সেই 2 অ্যাসিডের নাম কি হবে? একটা হবে 2 কার্বন যুক্ত একটা অ্যাসিড, আর একটা হচ্ছে 1 কার্বন যুক্ত একটা অ্যাসিড। তার মানে একটা হবে ইথানোয়িক অ্যাসিড। 2 কার্বন যুক্ত অ্যাসিডের নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আর একটা হচ্ছে কি ভাই বলতো? মিথানোয়িক অ্যাসিড। এই যে দুটো অ্যাসিড তৈরি হচ্ছে ভাইয়া, এই দুটো অ্যাসিড দেখে কিন্তু আমরা বুঝতে পারি অ্যালকাইনটা কেমন হবে। কারণ মোট অ্যাসিডে কয় কার্বন? 3 কার্বন। একদিকে থাকবে 2 কার্বন, একদিকে থাকবে 1 কার্বন। এইভাবে আমরা ওজনীকরণ বিক্রিয়াটা করে ফেলতে পারি। এখন তোমরা বলো ক্লিয়ার কিনা?
তোমরা রুমে কি করবে ভাইয়া জানো, এরকম নতুন নতুন অ্যালকাইন লিখবা, লিখে ইচ্ছে মতো বিক্রিয়াগুলো করবা, তাহলেই বুঝতে পারবা তোমরা। তাহলে আজকে রুমে তোমরা কতটুকু দেখবা, একটু বইটা বের করে ফেলো। এই যে 192 নাম্বার পেজের 54 নাম্বারটা আমাদের হয়ে গেছে কোশ্চেন। 192 পেজের 54 নাম্বার বইটা বের করো। 192 পেজের 54 আর 193 নাম্বার পেজে আসো। 193 55 নাম্বার কোশ্চেন দেখি নাই, ওটা ও আচ্ছা 54 দুইবার লেখা পড়ে গেছে আসলে, এই জন্য 55 মিসিং হয়ে গেছে। 192 পেজের এই যে নিচের 54 নাম্বারটা আর কি, উপরের 54 নাম্বারটা এখন আমি করাইনি। 56 নাম্বারের 1, 193 পেজে 56 1 আমাদের হয়ে গেছে। 3 নাম্বারটা আমাদের হয়ে গেল, 4 নাম্বারটা হয়ে গেছে, 5 নাম্বারটা হয়ে গেছে, 6 নাম্বারটা দেখবা, 7 নাম্বারটা দেখবা, 8 নাম্বার, অর্থাৎ 56 নাম্বারের ভাই একটাই আমাদের বাকি আছে অক্সালিক অ্যাসিড। ওকে, 193 নাম্বার পেজের 56 একটাই বাকি আছে অক্সালিক অ্যাসিড। তাহলে অ্যালকাইনের জুট বিক্রিয়া কিন্তু ভাই আমাদের কমপ্লিট, আর পলিমারকরণ বিক্রিয়া তোমরা করবোই না। তাহলে সামনে ক্লাসে আমাদের অ্যালকাইনের বিক্রিয়া শেষ হয়ে যাবে। সামনে ক্লাসে আমরা অ্যালকাইনের জারণ বিক্রিয়া করব, আর অ্যালকাইনের অম্লধর্মিতা যেটা বললাম, অ্যালকাইন 1 শুধুমাত্র দেয়, অম্লধর্মিতা করব। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আজকের এই ক্লাস থেকে, সেগুলো আমরা আগামী ক্লাসে সলভ করব। মোট কথা হচ্ছে আগামী ক্লাসে আমাদের অ্যালকাইন শেষ হয়ে যাবে, পরের ক্লাস থেকে আমরা শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।